হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং টু এভরিওয়ান। আশা করছি প্রত্যেকে সব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমাদের একটা নেক্সট সেশন যে হতে চলেছে ম্যাথের একটা প্র্যাকটিস সেট, সেটা হচ্ছে আমাদের 15 ক্লাস আমরা চলে এসেছি। ঠিক আছে, পরপর একটা একটা করে ক্লাস করতে করতে আমরা 15টা সেট, তোমাদের 14টা সেট অলরেডি করে ফেলেছি। আর আজকে একটা সেট এটা কমপ্লিট হয়ে গেলে আমাদের 15টা সেট আমাদের কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এইভাবে আমরা একটা একটা করে ক্লাস তোমাদের দিতে থাকবো। তোমরা প্রত্যেকে আশা করছি অনেকে আছো যারা আগে সব কটা ক্লাসই তোমরা কমপ্লিট করেছো। তাকে আজকে আমাদের যে ক্লাসে আছে, চলো বেশি কিছু না বলে আমাদের ক্লাস শুরু করতে চলেছি। কারণ বাকি তোমাদেরকে যেটা বলা সেটা দেখেছি 15টা তোমরা মার্ক করে রাখবে। 15টার মধ্যে তোমরা কটা কোশ্চেন অ্যাটেম্প করতে পারছো, তোমরা নিজেরা সেটা স্কোরটাকে বিবেচনা করতে পারবে। ঠিক আছে, নিজেদের প্রিপারেশনটা এখন কোন জায়গাটায় আছে। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন থেকে আমি যাই। ফার্স্ট কোশ্চেন এসছে আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে। ফার্স্ট কোশ্চেন এসছে আমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে। বলছে এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক 10 দিন এবং 15 দিন। ইন হাউ মেনি ডেজ উইল দে ফিনিশ ইট টুগেদার। এ একটা কাজ 10 দিনে করতে পারে, বি সেই একই কাজটা 15 দিনে করতে পারে। তারা যদি একসাথে কাজটা করে তাহলে সেই কাজটা করতে তাদের কতদিন সময় লাগে। ঠিক আছে, বেসিক পদ্ধতি দেখো, প্রসেস তো ম্যাথের অনেক থাকে। আমি তোমাকে দুটো সব পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, একটা কি রুলস এর মাধ্যমে যে কি করে একদম মুখোমুখি হয়ে যাবে, আর একটা আমরা বেসিক পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি এলসিএম মেথড বা লসাগু দিয়ে যেটা আমরা করতে পারি। ঠিক আছে, তাহলে এ ওই কাজটা করতে টাইম কত লাগছে? 10 দিন। বি এর ওই একই কাজ করতে টাইম কত লাগছে? 15 দিন। ওকে, আচ্ছা, তাহলে এ আর বি এর টোটাল কাজ, যে কাজটা করছে টোটাল কাজটা কত? 10 আর 15 লস হবে কত হবে? আমাদের 30। 10 আর 15 লস হবে আমাদের কত আসবে? 30। হয়ে গেছে। আচ্ছা, তাহলে এর এফিসিয়েন্সি কত, কার্যক্ষমতা কত? এ 3টে করে কাজ করছে 10 দিন, আর বি 2টো করে কাজ করছে 15 দিন। বি 2টো করে কাজ করছে এবং 15 দিন টাইম লাগাচ্ছে। ওকে, তাহলে এখন কি বলছে? এখন আর কেউ একা একা কাজ করবে না, এখন সমস্ত এ আর বি দুজনে একসাথে কাজ করবে। অর্থাৎ দুজনে মিলে যদি একসাথে কাজটা করে তো তাদের টাইম কত লাগছে? তাদের টাইম কত লাগছে? টোটাল কাজ কত আমাদের? 30। এই 30, তাহলে এ কত কাজ করবে? 3 দিয়ে, আর বি করবে 2 দিয়ে। তাহলে টোটাল কত কাজ হচ্ছে? 30 কাজটা এরা 5 কার্যক্ষমতার সাথে করবে। তাহলে কতদিন টাইম লাগবে? 5 6 30 দিন। তাহলে 6 ডেজ। 6 ডেজ অপশন হয়ে যাবে আমাদের বি, হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এরপর এটা ছাড়াও যদি কারো কোনো একটা কোনো সূত্র যেটা মনে রাখতে পারো, ধরো এ যদি একটা কাজ এক্স দিনে করে, বি যদি একটা কাজ ওয়াই দিনে করে, এ একটা কাজ করছে এক্স দিনে, আর বি একটা কাজ ধরো ওয়াই দিনে করছে। তা টাইম অফ এ আর বি, মানে এ আর বি একসাথে কাজটা যদি করতে চায় তাহলে কতদিন টাইম লাগবে এটা আমি চাই যদি কোশ্চেন। তাহলে কি করবো? এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, আর কিচ্ছু করার দরকার নেই। তাহলে এখানে দেখো কি কি ছিল? এক্স ধরে নাও 10, আর বি হচ্ছে আমাদের 15। আচ্ছা, 10 প্লাস 15 25। ঠিক আছে, কত হবে দেখো? 150 বাই 25, 150 বাই 25 দেখো 150, 150 বাই 25, 150 বাই 25 মানে হচ্ছে তোমার 6 ডেজ। 150 বাই 25 মানে হচ্ছে আমাদের 6 ডেজ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, 2 নাম্বার। দু নম্বর কোশ্চেন বলো। বলছে একটি পাইপ 6 ঘন্টায় একটি ট্যাঙ্ক ভর্তি করতে পারে এবং অন্যটি 9 ঘন্টায় খালি করে। ট্যাঙ্কটি ভর্তি হতে কতক্ষণ টাইম লাগবে? ট্যাঙ্কটি তাদের ভর্তি হতে তাদের কতক্ষণ টাইম লাগবে? কি করে করব? টাইম অ্যান্ড ওয়ার্ক আর পাইপের সিস্টেম একই, লজিক একই, প্রসেস একই, বেসিক। কিন্তু কি টাইম অ্যান্ড ওয়ার্কে কি হয়? দুটোই কাজ করে। অনেক সময় আছে কেউ কাজ ছেড়ে চলে যায়, তখন আমাদের মাইনাস করতে হয়। কিন্তু পাইপ অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে, পাইপ অ্যান্ড সিস্টেমের ক্ষেত্রে কি থাকা হয়? আমাদের একটা ফিল করে একটা খালি করে। তাহলে যেটা ফিল করে সেটা প্লাস, যেটা খালি করে সেটা মাইনাস। তাহলে কি করছে? একটি পাইপ 6 ঘন্টা একটি ট্যাঙ্ক ভর্তি করে। তাহলে একটা পাইপ এ কত ঘন্টায় ভর্তি করছে? 6 ঘন্টা একটা ট্যাঙ্ক ভর্তি করতে পারছে। ঠিক আছে, অন্য একটা পাইপ সেটা হচ্ছে ধরো বি, সে খালি করছে কত? 9 ঘন্টায়। তার মানে কি বিটা কি খালি করছে, মানে মাইনাস দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, তার 9 আর 6 এদের লসাগু কত? এদের লসাগু হচ্ছে আমাদের 18। এদের লসাগু হচ্ছে আমাদের 18। আচ্ছা, এদের লস যদি 18, তাহলে এদের এফিসিয়েন্সি কত, মানে কার্যক্ষমতা কত? এর হচ্ছে তোমার 3, আর এর হচ্ছে আমাদের 2। কেন? কারণ আমরা জানি ওয়ার্ক হচ্ছে আমাদের টাইম ইনটু এফিসিয়েন্সি। তাহলে এফিসিয়েন্সি আমরা কি পাবো? টোটাল যে ওয়ার্ক বাই টাইম। টোটাল ওয়ার্ক কোনটা? এটা। এখানে ওয়ার্ক মানে কি? এখানে হচ্ছে তোমার ক্যাপাসিটি। যেহেতু পাইপ এন্ড সিস্টেম, সেটা হচ্ছে আমাদের ক্যাপাসিটি। ওয়ার্কের জায়গায় থাকবে, এফিসিয়েন্সির জায়গায় থাকবে তোমার
এফিসিয়েন্সি থাকবে আর ওয়ার্কের জায়গায় ক্যাপাসিটি থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে ট্যাঙ্কের ক্যাপাসিটি 18, ঠিক আছে। সে যদি 3 অনুপাতে ভরতে পারে তাহলে সে 6 ঘন্টা টাইম লাগবে, এটাই তোমাকে বলা আছে কোশ্চেনে। সে যদি 2 অনুপাতে ভরে তাহলে সে 9 ঘন্টা টাইম লাগবে। এখন কি বলছে, ট্যাঙ্কটি ভর্তি হতে কতক্ষণ টাইম লাগবে? এক সেকেন্ড এটা একটা কোশ্চেনটা একটু জোড়া হবে যে দুটো পাইপ যদি একসাথে খোলা হয়, এই কোশ্চেনটা একটু ঠিক করতে হবে যে দুটো পাইপ যদি একসাথে খোলা হয় তাহলে ট্যাঙ্কটা কতক্ষণ টাইম লাগবে, ঠিক আছে। কি বললাম কোশ্চেন মনে পড়ে? দুটি পাইপ লিখে দিই, ঠিক আছে, যে দুটি পাইপ একসাথে চালু করলে ট্যাঙ্কটি ভর্তি হতে কতক্ষণ লাগবে, ঠিক আছে। দুটি পাইপ যদি চালু করে তাহলে এ কি করবে, ট্যাঙ্কটা জল ভর্তি করবে আর বি ট্যাঙ্ক থেকে জল বের করে দেবে। এ তাহলে 3 অনুপাতে ভর্তি করছে আর বি 2 অনুপাতে বের করে, তা টোটাল আমাদের লাভ কত হচ্ছে যে 1 অনুপাত জল ট্যাঙ্কটার মধ্যে যাচ্ছে, 1 অনুপাতে জল ট্যাঙ্কটার মধ্যে যাচ্ছে ঘন্টায় 1 অনুপাত জল যাচ্ছে, এবং সেটা 1 লিটার হতে পারে, 1 সেন্টিমিটার কিউব হতে পারে, যে কিছু অনুপাতে, অনেক অনুপাতে হিসাব করছি, ঠিক আছে। আচ্ছা, টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি কত? 18। টাইম কত লাগবে? টোটাল টাইম অফ এ মাইনাস বি, কারণ কি এ ভর্তি করছে আর বি আমাদের খালি করছে, তাহলে কি হবে 18 বাই, এদিকে তুমি 3 - 2 লিখতে পারো, বা আগে তো এক বার করে সেটাও লিখতে পারো। তাহলে 18/1 মানে হচ্ছে তোমার 18 ঘন্টা টাইম লাগবে। 18/1 মানে হচ্ছে তোমার 18 ঘন্টা টাইম লাগবে। অপশন সি হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। চলো 3 নাম্বার। If the price of an article increases by 25%, how much percent should consumption decrease to keep expenditure same? কত পার্সেন্ট কনজাম্পশন কমাতে হবে যাতে এক্সপেন্ডিচারটা সেম থাকে। আচ্ছা, প্রাইসের একটা আর্টিকেল বাজারে কিনতে গেছো, আগের দিনের থেকে এখন দেখছো প্রাইসের দামটা বেড়ে গেছে, ঠিক আছে। তুমি ভাবছো না আমি সেম টাকায় খরচা করবো, তাহলে ব্যবহারটা নিশ্চয়ই কমাতে হবে, আমাদের কমাতে হবে। তার মানে এখান থেকে কি বলতে চাইছো, যে প্রাইস যদি বাড়ে তাহলে কি করবে, যে কনজাম্পশন বা আর্টিকেল বা কনজাম্পশন মানে ভোগ ক্ষমতা কি হবে, কমে যাবে। যদি ধরো 100 টাকায় কোনো একটা জিনিস আগের দিন কিনেছিলিস, এখন যদি 100 টাকাটা পরিবর্তে 120 টাকা হয়ে যায়, তাহলে কি হবে, সেই জিনিসটা কম জিনিস পাবো। কারণ কি প্রাইস যদি বাড়ছে, কনজাম্পশন আমরা কম পাচ্ছি। আবার যদি ধরো কনজাম্পশন বেশি পাচ্ছি, তাহলে তখন জানতে প্রাইস আমাদের কমে গেছে। কোনো জিনিস হয় না যে বাজারে গেলে কোনো জিনিস যদি দাম কমে যায়, আমরা কি করি, 500 বদলে 1 কেজি নিয়ে নিই, ঠিক আছে, এবং সেও বলে যে এটা 1 কেজি নিয়ে যাও, দাম কম, তো এটা ঠিক তাই। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি প্রাইস প্রপোর্শনাল টু 1/কনজাম্পশন, মানে প্রাইস আর কনজাম্পশনের মধ্যে ব্যস্ত অনুপাতিক সম্পর্ক, মানে দাম আর ভোগের মধ্যে, যেটা আমরা ভোগ করছি। আচ্ছা, প্রাইস কত পড়েছে? 25%। আচ্ছা, 25% মানেটা কি? 25/100 বৃদ্ধি পেয়েছে মানে 25 বেড়েছে। আচ্ছা, প্লাস এটা যদি কাটাকাটি করে কত 4, তার মানে কি 4 টাকায় 1 টাকা বৃদ্ধি পেয়ে এখন দাম কত হচ্ছে? এখন হচ্ছে 5 টাকা। এটা হচ্ছে আমাদের প্রাইসের অনুপাত। তাহলে কি বললাম, কনজাম্পশন হচ্ছে প্রাইসের উল্টো। তাহলে এখন কি আমাদের হয়ে যাবে, এখন আমাদের রেশিও কি হয়ে যাবে, এখন রেশিও হয়ে যাবে আমাদের 5:4, কারণ আগে ছিল 4:5, এখন হচ্ছে 5:4। আমি এই জন্য তোমাকে বললাম যে প্রাইস আমাদের আর কনজাম্পশন হচ্ছে আমাদের ব্যস্তানুপাতিক। ওকে, আচ্ছা বলছে হাউ মাচ শুড কনজাম্পশন ডিক্রিজ, তার কনজাম্পশন কত ডিক্রিজ করতে হবে। তাহলে আগে তুমি 5টা ভোগ করতে, এখন তুমি 4টে ভোগ করতে, কত কমাচ্ছ 1 কমাচ্ছ, কটার মধ্যে 5টার মধ্যে 1 কমাচ্ছ, তাহলে 100-র মধ্যে কত, 5, 20, 100, কত হবে 20%। অ্যান্সার যাবে কত, অপশন এ, 3-এর এ, ঠিক আছে, 20%। চারটা the ratio of two numbers, দুটো নাম্বারের রেশিও হচ্ছে 3:4, their HCF হচ্ছে 5, তাদের find the numbers, তাদের নাম্বার কোনটা, আচ্ছা নাম্বার গুলো কোনটা। আচ্ছা, যদি আমি এখানে বলেছি কি HCF মানে গসাগু বলেছে কত, 5, গসাগু বলেছে কত আমাদের 5। আচ্ছা, গস যদি 5 হয় তাহলে এর গসাগু 5, এর গসাগু 5, এর গসাগু 5, এর গসাগু 5, তাহলে আমাদের অপশন টেস্ট করা হবে না। আচ্ছা, একবারে ভেঙে করে দেবো। ধরে নাও নাম্বার কটা হচ্ছে 3x আর হচ্ছে ধরে নাও 4x। আচ্ছা, 3x আর 4x এদের HCF কত, গসাগু কত, HCF
গসাগু কি হয়, যে এই দুটো সংখ্যা যেটা কমন পার্ট, তো কমন পার্ট কোনটা, 3x আর 4x এর মধ্যে x হচ্ছে কমন। আচ্ছা কোশ্চেনে এই x এর মানই তো বলে দিয়েছে 5, কোশ্চেনে এই x এর মানই বলে দিয়েছে 5, তাহলে x এর মান যদি 5 হয় তাহলে একটা সংখ্যা কত, 3x, 3x মানে হচ্ছে তোমার 3 × 5, 5 3 15, আর একটা বলে দিয়েছে আমাদের কত 4x, তার কত 4 × 5 মানে হচ্ছে তোমার 20, তাহলে একটা সংখ্যা হচ্ছে 15 আর একটা সংখ্যা হচ্ছে 20, তাহলে অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝা গেছে? চলো পাঁচেরটা হচ্ছে, একটা ট্রেন 150 মিটার লং ক্রসেস এ পোল। আচ্ছা এটা যদি তুমি শর্টে এক্সপ্লেন করতে হবে, কিছুই করার দরকার নেই, 3 আর 4, 3 আর 4, ঠিক আছে, এর মধ্যে তাহলে গসাগু 3 আর 4 গসাগু কত, বলছে 3 আর 4 গসাগু হচ্ছে 1, তাহলে 1 অনুপাতের মান হচ্ছে তোমার 5, তাহলে 1 অনুপাতের মান যদি তোমার 5 হয়ে থাকে তাহলে 3 অনুপাতের মান কত 15 আর 4 অনুপাতের মান কত 20, বাস এখানেই অ্যান্সার হয়ে যাবে, তাই না? আচ্ছা মিটার একটা ট্রেন 150 মিটার লম্বা একটি ট্রেন 15 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করতে, এর বেগ কত, কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার। তাহলে স্পিড মানে কি, স্পিড মানে কি, স্পিড ইকুয়াল টু হচ্ছে আমাদের কি ডিস্টেন্স বাই টাইম, মানে কতটা দূরত্ব যাচ্ছে আর কত সময়ের মধ্যে যাচ্ছে। আর ডিস্টেন্স কতটা, 150 মিটার। কেন, কোনো পোলকে যদি কোনো একটা ট্রেন অতিক্রম করে সেটা জেনে নিতে হবে যে সেটা পোলের দৈর্ঘ্যটাকে আমরা ন্যূনতম ধরে নিই, মানে পোলের দৈর্ঘ্য নেই বলে আমরা ধরে নিই, সেটা কি ট্রেনের দৈর্ঘ্যটা আমরা কাউন্ট করি। এখানে ট্রেনের দৈর্ঘ্য কত 150 মিটার, 150 মিটার। আচ্ছা কত সেকেন্ডে পাস করছে, 15 সেকেন্ডে টাইম লাগছে, 15 সেকেন্ড, তার কত হচ্ছে 10, এই 10টা কি 10 হচ্ছে মিটার পার সেকেন্ড, 10 হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ড। তোমাদেরকে আগে আমি অনেকবার বলেছিলাম যে মিটার পার সেকেন্ড থেকে তুমি কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে চাই তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে, আর কিলোমিটার পার আওয়ারকে যদি আমি মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে চাই তাহলে আমাকে কি করতে হবে বলো দেখি, মিটার পার সেকেন্ডকে যদি কিলোমিটার পার আওয়ার নিয়ে যেতে হয় তাহলে আমাকে কি করতে হবে 18/5 দিয়ে গুণ করতে হবে, আর যদি কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড নিয়ে তাহলে কি করতে হবে 5/18 দিয়ে গুণ করতে হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি আজকে এখন করতে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার নিয়ে, ছোট ইউনিট থেকে বড় ইউনিটে নিয়ে যেতে হবে, তাহলে কি করব, যে 10 × 18/5, 18/5, 5 দুগুণে 10, 18 দুগুণে 36, 36 কিলোমিটার পার আওয়ার, 36 কিলোমিটার পার আওয়ার, অপশন এ হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। চলো ছয়টা, ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 5 মাল্টিপল অফ 9, প্রথম 5টা 9 এর গুণিতকের গড় নির্ণয় করো, প্রথম 5টা 9 এর গুণিতকের গড় নির্ণয় করো, কিভাবে করব, তার প্রথম 5টা 9 এর গুণিতক আমাকে বের করতে হবে, তাই তো। আচ্ছা কি কি প্রথম 5টা 9 এর গুণিতক কি, 9 1 9, 9 2 18, 9 3 27, 9 4 36, 9 5 45, 9 5 45। তোমাদেরকে আমি একটা জিনিস অনেকবার বলেছিলাম যখন ক্লাস, মানে আগে যদি কেউ ক্লাস করে থাকো সে হয়তো বুঝতে পারবে, তার হয়তো কথাটা মনে পড়বে, যদি সবার মধ্যে যদি সেম ডিফারেন্স থাকে তাহলে যদি তাদের যদি আমি গড় নির্ণয় করতে চাই তাহলে প্রথম সংখ্যার লাস্ট সংখ্যা যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এখানে যদি অ্যাভারেজ নির্ণয় করতে চাই তাহলে কি করতে, প্রত্যেকের মাঝে 9 করে 9 করে গ্যাপ, অ্যাভারেজ নির্ণয় করতে কি করব, 9 + 45/2 কত হবে, 9 এর 5 14, 4 হাতে এলো 1, এটা তোমার 54, 54/2 মানে হচ্ছে কত 27, 27 দুগুণ হচ্ছে 54, তাহলে গড় কত হবে 27, গড় কত হবে 27, বুঝা গেছে। আচ্ছা সরল সুদে একটি রাশি 8 বছর একটি নির্দিষ্ট হারে দ্বিগুণ হয়, 8 বছরে একটি নির্দিষ্ট হারে দ্বিগুণ হয়, যে সময়কালে সরল সুদে একই রাশি 8 গুণ হবে তা নির্ণয় করো, 8 গুণ হবে তা নির্ণয় করো, বলো কি করে করবো। সরল সুদে একটি রাশি 8 বছরে একটি নির্দিষ্ট হারে দ্বিগুণ হয়, আচ্ছা 8 বছরে একটি নির্দিষ্ট হারে যদি দ্বিগুণ হয়ে থাকে সেই সময় সরল সুদে একই হারে 8 গুণ হবে। আচ্ছা 8 গুণ হবে, আচ্ছা কোনো রাশি যদি 8 গুণ হয় তাহলে ধরো এই 1 টাকা আমি ইনভেস্ট করছি, 8 গুণ হচ্ছে মানে কি আমি 8 টাকা পাচ্ছি। আচ্ছা এই 8 টাকাটা কেন পাচ্ছি, কারণ আমি 7 টাকা সুদ পাচ্ছি, 7 টাকা আমি সুদ পাচ্ছি। তাহলে আমি বললাম 23 গুণ হয়,
তাহলে কি 1 টাকাটা ইনভেস্ট করে আমি কত পাচ্ছি? 23 পাচ্ছি। 23 কেন পাচ্ছি? কারণ আমি 22 টাকা সুদ পাচ্ছি, 22 টাকা সুদ পাচ্ছি। তাহলে আমি বুঝতে পারছি যখন কোনো গুণ বলবে যে এত গুণ তত গুণ, হ্যাঁ, তখন যাই হবে তার 1 কম হয়ে যাবে, সেটা সুদ। তার 1 কম হয়ে, তোমার বলে 36 গুণ হয়, তাহলে তোমার সুদ কত হয়ে যাবে? 35। সুদ কত হয়ে যাবে? 35। ঠিক আছে, বাট টাকা অনুপাতে, আমি অনুপাতের কথা বলছি। আচ্ছা, এখানে বলেছে কোন সরল সুদে একটি রাশি 8 বছরে দ্বিগুণ, নির্দিষ্ট হারে দ্বিগুণ হয়, দ্বিগুণ হয়। আচ্ছা, দ্বিগুণ অর্থাৎ 1 টাকা ইনভেস্ট করছো, পাচ্ছ কত টাকা? 2 টাকা। কেন? কারণ 1 টাকা তুমি সুদ পাচ্ছ। আচ্ছা, এই 1 টাকা সুদ পেতে, এই যে 1 টাকা সুদ পেতে, এটা এসআই লিখে দিচ্ছি, সিম্পল ইন্টারেস্ট, সুদ পেতে কত বছর টাইম লাগছে? 8 বছর। কত বছর টাইম লাগছে? 8 বছর। ঠিক আছে, বলছে এই রাশিটা 8 গুণ হবে, 8 গুণ হবে, সুদের হার একই। তাহলে 8 গুণ যদি হতে হয় তাহলে সুদ কত? 8 গুণ যদি হতে হয় তাহলে সুদ কত? 7। তাহলে 7 টাকা যখন সুদ হবে আমার, তখন কত বছর টাইম লাগবে? এই কিংডমে করে নাও। 1 টাকা যদি 8 বছর হয়, 7 টাকা কি হবে? 7 × 8, 7 8 সরি এটা 8 গুণ নয়, এটা 4 গুণ, 4 গুণ, মানে ইংলিশে 4 গুণ, বাংলায় 8 হয়ে গেছে। তার মানে এটা তোমার 4 গুণ, 4 গুণ যদি হয় তাহলে আমাদের সুদ কত হবে? সুদ আমাদের 3 হবে। সুদ কত হবে? আমাদের 3 হবে। তাহলে আমাদের ইয়ে কত হবে? কত বছর টাইম লাগবে? 1 টাকা সুদ পেতে আমাদের 8 বছর টাইম লাগছে। 3 টাকা সুদ পেতে কত হবে? 3 × 8, 3 × 8 24 বছর, 3 × 8 24 বছর। অপশন সি, অপশন সি হয়ে গেছে, সিম্পল জিনিস। আমাদের এখন গ্রুপ সিডি এর তো ব্যাচ চলছে, অটোমেটিক আমাদের ম্যাথের 2টো চ্যাপ্টার কমপ্লিট হয়েছে। আজকে আমরা সিম্পল ইন্টারেস্টে ক্লাস শুরু করে চলছে, এখানে হিসাব অঙ্ক মানে বেসিক ভাবে করিয়ে দিচ্ছি তোমাদেরকে। যদি ব্যাচের মধ্যে কোনো এনরোল হতে চাও, এই একটা নাম্বার দিচ্ছি স্যারের, ঠিক আছে, এই নাম্বারটার সাথে কন্ট্যাক্ট করে নিও। একটা শুধু মেসেজ করে দিও যে স্যার ব্যাচের ডিটেলস পাঠান, সমস্ত ডিটেলস তোমাদেরকে পাঠিয়ে দেয়। একটা হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করে দিও, ঠিক আছে, সমস্ত ডিটেলস তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে ব্যাচের সম্পর্কে। ওকে, সেখানে তোমাদের ইংলিশ, জিকে, সায়েন্স এবং ম্যাথ আলাদা আলাদাভাবে সব টিচার আছেন, তারা তোমাদেরকে গাইড করে দেবেন। এবং তোমরা সেখানে মক টেস্টেরও সুবিধা পাচ্ছ। মক টেস্ট এখনো এনরোল করা হয়নি, হয়তো আস্তে আস্তে হবে। এবং মক টেস্ট তো এমন না যে প্রথম দিন থেকে মক টেস্ট দিতে শুরু করে দেবে, কিছু চ্যাপ্টার হওয়ার পর তখন আমরা মক টেস্টকে অ্যালাউ করি। আচ্ছা, একটি মানি ব্যাগে যথাক্রমে 2:5:3 অনুপাতে 1 টাকা, 2 টাকা, 5 টাকার মুদ্রা আছে। সব মিলিয়ে যদি 54 টাকা হয় তাহলে 5 টাকা কয়েন কত আছে? সব মিলিয়ে যদি 54, 5 টাকা কয়েন কত আছে? ধরো তোমার কাছে কয়েন আছে 5 টাকার, 5 টাকা কয়েন আছে, কটা আছে? 4টি। কটা আছে? 4টি। তো এখন তোমাদের মোট কত টাকা আছে? বলেছে 20টা টাকা আছে, 20 টাকা আছে, 20 টাকা আছে। মানে 5 টাকার কয়েন 4টি থাকলে 20 টাকা। তার মানে এখান থেকে আমি কি বুঝতে পারছি যে টাইপ অফ কয়েন, টাইপ অফ কয়েন ইনটু কয়েনের নাম্বার ইকুয়াল টু আমি কি পাচ্ছি? অ্যামাউন্ট পাচ্ছি, মানে টাকার পরিমাণ পাচ্ছি, টাকার পরিমাণ পাচ্ছি। এটা সাধারণ বুদ্ধিতে একটা জিনিস আর কি। আচ্ছা, কি কি দিয়েছে আমাকে? কি কি দিয়েছে আমাকে? দেখতে পাচ্ছি যথাক্রমে এত টাকার অনুপাত আছে। তার মানে কি 1 টাকা, কি কি টাকা? প্রথমে দেখো টাকার পরিমাণ কি কি আছে। 1 টাকা আছে, 2 টাকা আছে, আর হচ্ছে 5 টাকা আছে। 1 টাকা আছে, 2 টাকা এবং 5 টাকা কয়েন আছে। এটা কি? টাইপ অফ কয়েন, টাইপ অফ কয়েন, ঠিক আছে, টাইপ অফ কয়েন। আচ্ছা, তারপরটা কি আছে? নাম্বার অফ কয়েন। যে তোমাদের অনুপাতটা দিয়েছে, যে তোমাদের অনুপাতটা দিয়েছে, এটা দেখো নাম্বার অফ কয়েন। এই যে 253 এই অনুপাতে তোমাদের কয়েন কটা আছে, তাহলে এটা কি 2, 5 এবং 3 এই অনুপাতে নাম্বার কটা, কয়েন কটা আছে, ঠিক আছে। তাহলে আমি কি বললাম যে টাইপ অফ কয়েন আর নাম্বার অফ কয়েন যদি গুণ করি তাহলে কি পাবো? আমরা অ্যামাউন্ট পাবো। আমরা কি পাবো? অ্যামাউন্ট পাবো, ঠিক আছে। তাহলে 1 টাকার কয়েন যদি দুটো থাকে, তোমার কাছে কত টাকা থাকবে? 2 টাকা থাকবে। 2 টাকার কয়েন যদি তোমার কাছে 5টা থাকে, তোমার কত টাকা থাকবে? 10 টাকা থাকবে। আর 5 টাকার কয়েন যদি 3টা থাকে, তোমার কত টাকা থাকবে? 15 টাকা থাকবে। ক্লিয়ার? ক্লিয়ার? টোটাল অ্যামাউন্ট কত? 15 আর 10 25, 25 আর 2 হচ্ছে 27, 27। অনুপাতে আমার মোট টাকার পরিমাণ আছে 27, অনুপাতে আমার মোট টাকার পরিমাণ আছে 27। কিন্তু আমাদের কোশ্চেনে কি দেওয়া আছে যে মোট টাকার পরিমাণ হচ্ছে 54 টাকা। 27 অনুপাতের মানই হচ্ছে আমাদের কত? 54 টাকা। 27 অনুপাতের মানই হচ্ছে 54 টাকা। তাহলে 1 অনুপাতের মান কত? 2। 1 অনুপাতের মান কত? 2। তোমার চেয়েছে কি 5 টাকা কয়েনের সংখ্যা কত? 5 টাকার কয়েনের সংখ্যা কত? তাহলে 5 টাকা কয়েনের অনুপাত কত? 5 টাকা কয়েন কোথায় আছে? এই এখানে অনুপাত কত আছে? 3 আছে।
তাহলে 1 অনুপাতের মান যদি তোমার 2 হয় তাহলে 3 অনুপাতের মান কত? 3 ইনটু, আচ্ছা সরি এই যেটা তো দেখতে হবে না তোমরা, না বুঝতে পেরেছি উপরে দিয়ে করে দিচ্ছি এই যে 27, এই 27 অনুপাতের মানই কত? এই 27 অনুপাতের মানই হচ্ছে কত? 54। তাহলে 1 অনুপাতের মান কত? 2। আচ্ছা এই যে 3, কেন 3 নিচ্ছি? কারণ বলে তোমাকে যে 5 টাকা কয়েনের কত আছে, তাহলে 5 টাকা কয়েন কত আছে? 3টে অনুপাতে আছে 3, তাহলে 3 ইনটু 2, 3 দুগুণে কত? 6, 6টি আছে কি 5 টাকা কয়েনের সংখ্যা, তো অপশন ডি হয়ে যাবে না অ্যান্সার। ক্লিয়ার? 9 নাম্বার এসে 9 নাম্বার বলছে একটা শপকিপার allows 20% discount and gains 25%, find the market price if cost price হচ্ছে তোমার 240 টাকা। আচ্ছা শপকিপার কি বলছে? 20% ডিসকাউন্ট দিচ্ছে, ফলে কি হচ্ছে সে ডিসকাউন্ট দেওয়ার পরেও সে 25% গেইন করছে। মার্কেট প্রাইসটা মানে হচ্ছে মার্ক প্রাইসটা তোমার জিজ্ঞেস করছে যদি তোমার কস্ট প্রাইস 240 টাকা হয়। আচ্ছা তাহলে কি 3টে ভাগ আমি সবসময় লিখে রাখি, সিপি, এমপি আর হচ্ছে এসপি। এখন কারণ কি এমপিটা হচ্ছে সিপির থেকেও বড় আর এসপির থেকেও বড় থাকে, ঠিক আছে, ওই জন্য আমি এমপিটাকে উপরের দিকে রেখে রাখি। আচ্ছা আচ্ছা আমাদের লাভ কার উপরে হয়? কস্ট প্রাইসের উপরে হয়। তাহলে 100 টাকায় যদি তোমার কেনা মূল্য হয় তাহলে তুমি লাভ করেছো 25%, বিক্রয় কত টাকায় করেছো? 125 টাকায় বিক্রি করেছো। আচ্ছা এবার বলছে কি যে 20% ডিসকাউন্ট দিচ্ছে, 20% ডিসকাউন্ট মানে কি এই ডিসকাউন্ট কার উপরে হয়? মার্ক প্রাইসের উপরে। মার্ক প্রাইসের উপরে 20% ডিসকাউন্ট দিয়ে লাভ বিক্রয় মূল্য হচ্ছে 125 টাকা, অনুপাতের কথা বলছি আমি তখন টাকা অনুপাতে যাইনি। 100 টাকা যদি 100 অনুপাতের, ধরো কস্ট প্রাইসের দাম হচ্ছে 100, অনুপাতের কথা বলছি, 25% লাভ হয়েছে মানে 125। আচ্ছা মার্ক প্রাইসের উপর 20% ডিসকাউন্ট দিয়ে তবে 125 টাকা এসছে, মানে 125 অনুপাত এসছে বা টাকা এসছে যাই বলতে পারো, ঠিক আছে। আচ্ছা তাহলে মার্ক প্রাইসটা কত? ধরে নাও মার্ক প্রাইসটা হচ্ছে x, তাহলে x এর 20% ডিসকাউন্ট মানে কি 80/100 দিয়ে মান এসছে কত? 125। তাহলে x এর মান কত আসবে? 125 ইন্টু 100/80। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা এই 100 অনুপাতের মান দেওয়া হচ্ছে 240, দেখো বলে দেখো কস্ট প্রাইস হচ্ছে 240, তাহলে কস্ট প্রাইসের মান হচ্ছে 240। তাহলে কি বলছে এখন দেওয়া হলো কি যে 100 অনুপাতের মান হচ্ছে 240 টাকা, 1 অনুপাতের মান হচ্ছে 240/100 টাকা। তাহলে এই যে টোটাল এটা কি? এটা হচ্ছে তো মার্ক প্রাইস, এমপি, এটা তো মার্ক প্রাইস, তাহলে এর মানটা কত? তা কত আছে যে 125 ইন্টু 100 বাই, এত লিখতে হবে না, আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখছি। তাহলে কত হবে এটা? 240/100, আর এই দিয়ে এটা গুণ আকারে হয়ে যাবে, তাহলে কত হবে? 125 ইন্টু 100/80 দুটো শূন্য 100 কেটে গেল। আচ্ছা 80 আর 3-এ 240, 3 ইন্টু 125 আর 3 75, আর 3 1-এ 3, 375 টাকা হয়ে যাবে কি মার্ক প্রাইস। 375 টাকা কি হয়ে যাবে আমাদের? মার্ক প্রাইস। 375 টাকা হয়ে যাবে আমাদের মার্ক প্রাইস। এবার কেউ সূত্র মনে রাখলে সেটা সূত্র ধরে করতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 10 নাম্বারটা বলছে এবিসি এর মধ্যে 2310 টাকা এমনভাবে ভাগ করে তাহলে বি আর সি এর শেয়ার অনুপাত হচ্ছে 3:5 আর সি আর এর অনুপাত হচ্ছে 4:9, মানে উল্টো পাল্টা করে সাজানো আছে। তাহলে আমরা কি সবসময় করে থাকি যে a/b এর মান যদি এত হয় এবং b/c এর মান যদি এত হয় তাহলে সেখান থেকে আমরা abc এর মানটা বের করে নিতে পারি। এটা আমরা ঘুরিয়ে সাজিয়ে লিখে নেব, সাজিয়ে না লিখলেও হবে, আমি যা দেখছি সাজিয়ে না লিখলেও হবে। দেখো এখানে তো লিখে দিলাম b/c, এদের রেশিও কত? এদের রেশিও হচ্ছে তোমার 3:5। আর একটা আছে কত? a/c/a, আমি এখন লিখে নিচ্ছি a/c, ঘুরিয়ে লিখে নিচ্ছি, কত হবে? 9:4, তাহলে উল্টো হয়ে যাবে 9:4। তাহলে দেখো এখানে সি এর মান, এখানে সি এর মান হচ্ছে তোমার 5, এখানে সি এর মান হচ্ছে 4, নাকি এগুলো সমান করে নাও। সমান করতে হলে কি করতে হবে? উপরে 4 দিয়ে গুণ করো আর নিচে 5 দিয়ে গুণ করো। 4 3-এ 12, 4 5-এ 20, এটা তো 5 9 45, 5 4-এ 20। তাহলে এখন দেখো এখানেও সি এর মান 20, এখানেও সি এর মান 20, তাহলে একদম আমরা যদি টোটাল যদি কনক্লুশন টানতে পারি যে এ রেশিও বি রেশিও সি এর মান কত পাবো? আচ্ছা এ এর মান কত পেয়েছি? দেখো 45, তাহলে 45। আচ্ছা বি এর মান কত? বি এর মান এই যে 12, বি এর মান হচ্ছে তোমার 12 আর সি এর মান তো 20 পেয়েছি আমরা, সি এর মান হচ্ছে 20। কারাগারি যাবে? কারাগারি যাবে না। চেয়েছে কি তোমাকে আর বলেছে কি দিয়েছে আর কি চেয়েছে, এটা এবিসি এর মধ্যে এত টাকা। হ্যাঁ
2310 টাকা হচ্ছে মোট টাকার পরিমাণ, তাহলে মোট টাকার অনুপাত কত? 40 50 90, সরি 40 50 70, 70 আর দিকে 77 77, এই 77 অনুপাতের মানই বলেছে কত? 2310 টাকা। বলেছে কি এ আর সি এর শেয়ারের মধ্যে পার্থক্য কত? তুমি কি আগে এ এর পার্থক্য, এ এর টাকা পরিমাণ বের করবে, সি এর পরিমাণ করবে, তারপর কি মাইনাস করবে? না, অনুপাতে বের করে নাও। অনুপাতে এ আর সি এর পার্থক্য কত? 45 থেকে 20 বাদ গেলে 25। 77 অনুপাতের মান যদি তোমার 2310 টাকা হয়, তাহলে 25 অনুপাতের মান কত? 2310 বাই 77 ইন্টু 25। এটা কেটে যায়, দেখো 7 3 21, হ্যাঁ 3 দিয়ে যাবে, এটা 30 হবে। 30 ইন্টু 25 হচ্ছে কত? 750 টাকা। 750 টাকা, অতএব অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কিছুই না, অনুপাতের অঙ্ক জাস্ট সাজিয়ে লিখতে হবে, তোমাকে বুঝে নিতে হবে। আর যখন দুটো অনুপাতকে যখন আমরা কানেক্ট করব, রিলেশন যখন বন্ড বিল্ড করব, কি করব? যেটা কমন পার্ট তাকে আমরা সমান করে নেব, ব্যাস, বাকি তার কিছু নেই। আমরা রেশিও যেভাবে করেছি সেইভাবে চলে আসবে। এ ক্যান কমপ্লিট এ ওয়ার্ক 11টা, এ ক্যান কমপ্লিট এ ওয়ার্ক 20 days, বি হচ্ছে 24% মোর এফিসিয়েন্ট দেন এ, ফাইন্ড দ্য টাইম টেকেন বাই বি, ফাইন্ড দ্য টাইম টেকেন বাই বি। বলো, বলছে এ একটা কাজ কমপ্লিট করতে 20 দিন টাইম লাগাচ্ছে, ঠিক আছে, আর বি বলছে 25% মোর এফিসিয়েন্ট দেন এ। এ আর বি দুটো পার্সন আছে, বি বলছে কি এ এর থেকে 25% বেশি কার্যক্ষমতা, বেশি দক্ষতা। 25% মানে কি 1/4 বেশি, তাহলে এ যদি তোমার 1 হয়, বি কত হবে? 5। বি এর এফিসিয়েন্সি, এটা কিসের রেশিও? এটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিও, 4:5। ঠিক আছে, আচ্ছা এ এই কাজটা কতদিনে করতে পারে? 20 দিনে করতে পারে, 20 দিনে করতে পারে। তার টোটাল কাজ কত? ওয়ার্ক ইকুয়াল টু কি? এফিসিয়েন্সি ইনটু টাইম। এফিসিয়েন্সি কত? 4, টাইম কত লাগাচ্ছে? 20, টোটাল কাজ কত? 4 20 80। এই কাজটা এখন বলছে কি বি একা কতদিনে করতে পারবে, তাহলে এই 80 কাজটা এখন টাইম অফ বি, টি অফ বি লিখছি, কতদিনে করতে পারবে? তাই বি এর এফিসিয়েন্সি কত? 5, 80/5, 5 16 80, 16 দিনে করতে পারবে, 16 দিনে করতে হবে। অপশন বি হয়ে যাবে, অপশন বি হয়ে যাবে, হয়ে গেছে। চলো 12, টু ট্রেন লেন্থ 120 মিটার 180 মিটার, রান ইন অপোজিট ডিরেকশন 60 কিলোমিটার/আওয়ার 90 কিলোমিটার/আওয়ার, টাইম টু ক্রস ইচ আদার, তাহলে একে অপরকে অতিক্রম করতে কত সময় লাগাবে? দেখো এখানে দেখো আছে মিটার, এখানেও আছে মিটার, কিন্তু এখানে আছে কিলোমিটার/আওয়ার, এখানেও আছে কিলোমিটার/আওয়ার, তাহলে যেগুলো আমরা কিলোমিটার, আর সেই উত্তরও দিয়েছে আমরা দেখো সেকেন্ডে, তাহলে কি কিলোমিটার/আওয়ারটা এখন মিটার/সেকেন্ডে করে নেবো, তাই তো? আচ্ছা, যেহেতু আমাদের অপোজিট ডিরেকশন বলেছে, এক সেকেন্ড, আচ্ছা তাহলে কি বলছে? টু ট্রেনস অফ লেন্থ হচ্ছে 120 মিটার 180 মিটার, রান ইন অপোজিট ডিরেকশন 60 কিলোমিটার/আওয়ার 90 কিলোমিটার/আওয়ার, টাইম টু ক্রস ইচ আদার, আচ্ছা যেহেতু অপোজিট ডিরেকশনে বললে কি হয়, আমরা রিলেটিভ স্পিড যদি বের করতে চাই, রিলেটিভ স্পিড আর এস, তাহলে কি করতে হয়? যোগ করে নিতে হয়। তাহলে 60 কিলোমিটার/আওয়ার আর 90 কিলোমিটার/আওয়ার কি হচ্ছে? যোগ করে নেবো, কত পাবো? 150। এটা কি কিলোমিটার/আওয়ারে পেয়েছি, যদি মিটার/সেকেন্ডে করতে হয় তাহলে কি করতে হবে? 150 ইন্টু 5/18, এটা কি হবে? এটা তো মিটার/সেকেন্ড, তাহলে এটা কি করতে পারি? 3 6 18, 3 50, 2 25, 2 3, 5 25 সঙ্গে হচ্ছে তোমার 125, 125/3, এটা কি মিটার/সেকেন্ড, মানে রিলেটিভ স্পিড বের করলাম কত? 150, যেহেতু আমাদের অপোজিট ডিরেকশন যোগ হয়, আর এটাকে মিটার/সেকেন্ড করলে কত হবে? 125/3। ওকে, চেয়েছি কি আমাদের সময়, তার সময় টাইম মানে কি? ডিস্টেন্স বাই স্পিড, টাইম ইকুয়াল টু হচ্ছে আমাদের কি? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? এই যে দুটো ট্রেন যাচ্ছে একে অপর গতি, সেই দুটো ডিস্টেন্স, তাহলে কত হবে? 120 প্লাস 180, 120 প্লাস 180, স্পিড কত আমাদের? 125/3, কত হবে এটা? 200 আর 100, 300/125 ইন্টু 3, কারণ কি এটা 125/3টা ভাগ আকারে আছে, যখন উপরে যাবে তখন গুণ আকারে হয়ে যাবে, উল্টে যাবে। আচ্ছা 25 5 হচ্ছে আমাদের কত?
125, আচ্ছা 25 একে 25, 50, 25 দুকোণে 3 × 36, 36/5 আসছে তো, 36/5। অ্যান্সার মিলছে না কেন? আচ্ছা 90, আরে স্যার যেহেতু অপোজিট ডিরেকশন বলেছে তাহলে কি করবো আমরা, যোগ করে নেবো, একে অপরকে ক্রস করছে, যোগ করে নেবো। কত, 90 আর 60 হচ্ছে আমাদের 150, 150 ইন্টু আমাদের কত হচ্ছে আমাদের 5/18, 6 3 18 আর 6 25 হচ্ছে 150, 125/3 মিটার/সেকেন্ড। ওকে, আচ্ছা 150, 120 আর 180 টোটাল ডিস্টেন্স মানে টোটাল হবে 300, 300/125 5 আর 25 12, 36/5 সেকেন্ড আসবে, এটা অ্যান্সার আসবে 36/5 সেকেন্ড। ঠিক আছে, এই অ্যান্সার অপশন কটা ভুল আছে, প্রসেস ঠিক আছে, অ্যান্সারে ভুল আছে। ওকে 13 দেখ কি আছে, 3x = 5y = 4z = 4z চেয়েছে কি xy z এর মান। যখন এরকম চাইবে তখন কি আমরা অনেকে একটা বলি হাত চাপা নিয়ম, তাই তো? যেমন কি যখন x এর মান চাইবে আমাকে, যে x রেশিও y রেশিও z, যখন x এর মান চাইবে আমরা কি করবো, x টাকে হাত দিয়ে চাপা দিয়ে দেবো, বাকি বা ধরে নাও যে x টা নেই, বাকি যে সংখ্যার উপর তাদেরকে গুণ করে দেবো, 5 × 5 আর 4 পড়ে থাকছে, তাহলে 5 × 4, 5 × 4। আবার ধরো y কে নিচ্ছি, তাহলে y কে যখন নিচ্ছি তখন বাকি y এর চাপা দিয়ে বাকি দুটো মান নেবো, 3 × 4, 3 × 4। আবার ধরো z কে যখন মান নেবো, মনে করো z টা নেই, তাহলে বাকি পড়ে থাকছে 5 আর 3, তাহলে 5 × 3, 5 × 3, 5 4 20, 4 3 12, 5 3 15, 5 3 15, 20 12 15, অপশন সি হয়ে যাবে অ্যান্সার, অপশন সি হয়ে যাবে। ঠিক আছে, দেখো এই ক্লাসটা একটু স্পিডে হয়, কারণ কি তোমাদের আমি এমন করি না যে 15টা কোশ্চেনকে আমি তোমাকে 1 ঘন্টার মধ্যে করাবো, আমি চাইছি হচ্ছে কম কোশ্চেন তোমাকে তাড়াতাড়ি করিয়ে দেওয়ার জন্য। তাহলে কি হবে, যে তোমাদেরও রিপিটেড মানে একটা স্পিড মেনটেন থাকবে আর তোমরাও কম সময়ের মধ্যে কন্টেন্ট পেয়ে যাবে। ঠিক আছে, একজন ব্যক্তি একটি ঘড়ি 1080 টাকায় বিক্রি করে 20% লাভ করে। আচ্ছা 20% লাভ করে বিক্রয় মূল্য কত হবে? 100 এর মধ্যে 20 টাকা লাভ, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 120 টাকা। আচ্ছা এই 120 যদি বিক্রয় মূল্য হয়, তাহলে এটাই তো বলেছে বিক্রয় মূল্য 1080, তাহলে ইনটু ইকুয়াল টু হচ্ছে 1080, হচ্ছে ক্রয় মূল্য কত ধরেছিলাম কত, যে 100 টাকায় বিক্রি করলে 100 টাকায় কিনলে 120 টাকায় বিক্রি করে, তাই এটা ধরেছিলাম সিপি আর এটা হচ্ছে এসপি, এটা ছিলাম এসপি আর এটা হচ্ছে আমাদের প্রফিট। তাহলে 120 মান যদি তোমার 1080 হয়, তাহলে 100 মান কত, 1080/120 ইন্টু 100, 0 0 কেটে গেল, 12 9 হচ্ছে তোমার 108 90, তাহলে কত হচ্ছে তোমার 900 টাকা, 900, অপশন সি, অপশন সি হয়ে যাবে, এটা হচ্ছে ক্রয় মূল্য। ঠিক আছে, চলো 15 নাম্বার যে কোশ্চেনটা সেটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, প্রত্যেকে অ্যান্সার করে কমেন্টে দেবে। ওকে, প্রত্যেকে অ্যান্সার করে কমেন্টে দেবে। চলো, তো আজকের ক্লাস তোমাদের এতটাই রইলো, বাকি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।